আমাদের প্রকৃতির মধ্যে অসংখ্য অজস্র রহস্য লুকিয়ে আছে। আমাদের আশেপাশে বিভিন্ন জন্তু জানোয়ারের আচার ব্যবহার শুধু আমাদের মতন সাধারণ মানুষকে কেন, বিজ্ঞানীদেরও তাক লাগিয়ে দেয়। তারাও মাথা ঘামাতে থাকেন যে এ কি, এ আবার কেমন ব্যাপার হলো, কিন্তু তাদের কাছেও এর কোনো সেই অর্থে যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে না। আজ এরকমই কিছু প্রকৃতির বিস্ময় নিয়ে কথা বলবো, যার সঠিক কারণ যে কি তা স্বয়ং বিজ্ঞানীরাও এখনো বলে উঠতে পারেন না। আমাদের বাংলায় মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব। তাহলে শুরু করছি আজকের এপিসোড, প্রকৃতির বিস্ময়ের প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা এরকম 3টে বিস্ময় নিয়ে কথা বলবো। পরবর্তীকালে অন্যান্য পর্ব নিয়ে আসার ইচ্ছে রইল। সকালবেলা ঘুম ভাঙতেই যার উপস্থিতি আমরা সবাই টের পাই সেটা হলো কাক। কাকের কা কা ডাক শুনতে শুনতেই বলতে গেলে আমাদের সবার চোখ খোলে। আচ্ছা, আপনি কি জানেন যে কাক স্ব ইচ্ছে নিজের গায়ে পিঁপড়ে মাখে? আর কেন এমন অদ্ভুত আচরণ সে স্ব ইচ্ছে করে তা আজও কোনো বিজ্ঞানী সঠিকভাবে বলতে পারে না। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে অ্যান্টিং। তাই অ্যান্টিং পদ্ধতিটা কিরকম এবার বলি। কোনো সময় দেখা যায় যে কাককে পিঁপড়ে ঢিবির ওপরে বসে আছে। কোনো সময় তো দেখা যায় যে কাক পুরো ডানা মেলে দিয়ে শুয়ে পড়ে থাকে। মাঝে মধ্যে তার ঠোঁট ছুঁয়ে যায় তার নিজেরই পালকে। তখন দেখা যায় যে পিঁপড়েগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে কাকটার সারা শরীরে। বাইরে থেকে দেখলে মনে হবে কাকটার বুঝি শরীর খারাপ হয়েছে, কিংবা কে জানে হয়তো বা মরেই যাবে। কিন্তু না, সেই অর্থে শরীর খারাপ নয়, তবে তার শরীরের প্রয়োজন বুঝেই হয়তোবা শরীরের যত্ন নেওয়ার জন্যই স্ব ইচ্ছেতেই স্বজ্ঞানেই সেই কাজটা করে। এই অ্যান্টিং পদ্ধতি দু রকমের হয়, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। প্যাসিভ পদ্ধতিতে কাক নিজেই পিঁপড়ের ঢিবিতে শুয়ে পড়ে, ডানা মেলে দেয় আর পিঁপড়েরা তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। অ্যাক্টিভ পদ্ধতিতে কাক পিঁপড়ে তুলে তুলে নিজের পালকের ভিতরে শরীরের বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কাক কেন এমন করে? এই নিয়ে বিভিন্ন রকমের থিওরি আছে। যেমন বলা হয় পিঁপড়েরা ফর্মিক অ্যাসিড বার করে আর কাকের শরীরের বিভিন্ন প্যারাসাইটস যেমন উকুন, মাইটস এসবকে নষ্ট করে দিতে পারে। তাই মনে করা হয় যে কাক সেই জন্যই নিজের শরীরকে প্যারাসাইটস থেকে মুক্ত করতে এই ন্যাচারাল পথ বেছে নেয়। অন্য একটি থিওরি অনুযায়ী যখন পুরনো পালক পড়ে গিয়ে নতুন পালক গজায় তখন শরীর চুলকোতে থাকে, আর সেই সময় পিঁপড়ে কাকের শরীরে ঘুরে বেড়ানো, কামড় দেওয়া কাকের সেই চুলকানির জায়গাগুলোতে আরাম দেয়। কোনো গবেষকের মতে এটা কাকেদের হয়তোবা সেলফ সুদিং বিহেভিয়ার, এরকম ভাবে তাদের আরাম খেতে ভালো লাগে। অনেকে বলে এ হলো স্রেফ পিঁপড়েদের থেকে ফর্মিক অ্যাসিড বার করারই পদ্ধতি। এভাবে কাকেরা বেসিক্যালি পিঁপড়ের শরীর থেকে ফর্মিক অ্যাসিড বার করে যাতে তাদের ঝাঁঝ চলে যায় আর তারপরে তাদের খাওয়া যায়। তবে মজার কথা হলো এই সবই কিন্তু থিওরি। এই অদ্ভুত আচরণের কোনোই সঠিক প্রমাণ বা ব্যাখ্যা কিন্তু নেই। তবে জানেন এই জিনিস শুধু কাকই করে না, চড়াই, ময়না, কাঠঠোকরা, এমনকি কিছু শিকারী পাখিও এই অ্যান্টিং পদ্ধতিকে ব্যবহার করে। কল্পনা করুন আপনি একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছেন। বাতাসের শো শো শব্দের মাঝে আপনি একা দাঁড়িয়ে আছেন, কিন্তু হয়তো আপনার একটা সময়ের পরে মনে হচ্ছে না যে আপনি সত্যিই একা আছেন, বরং মনে হচ্ছে যেন নিঃশব্দে আসলেই কেউ আপনার সঙ্গে কথা বলে চলেছে। আপনি জানেন যে এখন গবেষকরা দাবি করছেন যে সত্যি সত্যি আপনি হয়তো সেই নিঃশব্দ কথারই সাক্ষী হচ্ছেন। গবেষকরা বলেন যে গাছেরা একে অপরের সঙ্গে কথাবার্তা শুধু বলে তাই না, তারা নিজেদের সন্তান গাছেদের নাকি সুরক্ষাও দেয়। যদিও তাদের এই কথাবার্তা মানুষের জানা বোঝা শব্দের মাধ্যমে হয় না, বরং তাদের যোগাযোগ হয় মাটির অনেক গভীরে ছড়িয়ে থাকা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। বিজ্ঞানীরা আবার এর একটা গালভরা নামও দিয়েছে, উড ওয়াইড ওয়েব। যেমন আগের পার্টে শুনলেন কাক আর পিঁপড়ের যুগলবন্দি, এখানেও একটা যুগলবন্দি আছে।
এক্ষেত্রে গাছেদের বন্ধুত্ব গড়ে ওঠে মাইকোরাইজাল ফাঙ্গি বলে এক ধরনের ছত্রাকের সঙ্গে। এই ছত্রাকের কাজ হলো গাছকে মিনারেলস এবং জল সংগ্রহ করতে সাহায্য করা। বিনিময়ে গাছ এই সব ছত্রাকদের শর্করা বা সুগার সাপ্লাই করে, যা এই সব ছত্রাকদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। আর পুরো জঙ্গল জুড়ে গাছ এবং মাইকোরাইজাল ছত্রাক মিলে মিশে একটা বায়ো ইনফরমেশন নেটওয়ার্ক তৈরি করে, যা তথ্যের আদান প্রদান করে। এমনকি দেখা গেছে যে জঙ্গলের কোনো প্রান্তে যদি কাঠুরিয়া গাছ কাটে কিংবা কোনো অঞ্চলে খরা বা বন্যা কিংবা জঙ্গলে আগুন লাগার মতন কোনো ঘটনা ঘটে, তাহলে জঙ্গলের অন্য প্রান্তের গাছেদের কাছেও সেই তথ্য পৌঁছিয়ে যায়। শুনতে অদ্ভুত লাগলেও তারা দুঃখ পায়, তাদেরও আতঙ্ক হয়, আশঙ্কাও তৈরি হয়, কিন্তু তাদের তো নাকি মন নেই। তাহলে এমনকি দেখা গেছে এই তথ্যের নেটওয়ার্কের সাহায্যে একটা গাছ অন্য গাছদের বিপদের সংকেত পাঠায়। যেমন ধরুন, যদি কোনো গাছে পোকা লাগে, তৎক্ষণাৎ সেই গাছটা ওই নেটওয়ার্কের সাহায্যে অন্য গাছদের সেই ব্যাপারে অ্যালার্ট করে, যাতে তারা তাদের ইমিউনিটিকে ইমপ্রুভ করার জন্য প্রয়োজনীয় কেমিক্যাল প্রডিউস করে নিতে পারে। আবার বৃদ্ধ গাছেরা অপেক্ষাকৃত অল্প বয়সী গাছেদের কাছে বেশি খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করে এই নেটওয়ার্কের মাধ্যমেই, বিশেষ করে যেসব ক্ষেত্রে বাচ্চা গাছটি দুর্বল কিংবা যেখানে সূর্যের আলো কম পড়ে সেসব ক্ষেত্রে। ভাবুন তো, মানুষেরা যদি এতটা উন্নত হতো তবে এই পৃথিবীটা কতই না সুন্দর হতে পারত। জার্মান ফরেস্ট রিসার্চার পিটার ভলেবন তার লেখা দ্য হিডেন লাইফ অফ ট্রিজ বইটিতে বলেন যে গাছেরা শুধুমাত্র একে অপরের বন্ধু নয়, তারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী। তারা একে অপরকে ভালোবাসে, মায়ায় থাকে, এমনকি একে অপরের বিচ্ছেদে কষ্টও পায়। আর একটা ইন্টারেস্টিং কথা হলো, গাছেরা এই সম্পর্ক শুধু গাছ নয় বরং অন্য প্রাণী এমনকি মানুষের সঙ্গেও তৈরি করতে পারে। কানাডিয়ান বিজ্ঞানী সুজান সিমার থেকে শুরু করে আরো অনেক বিজ্ঞানী এই উডস ওয়াইড ওয়েবের অস্তিত্ব প্রমাণ করেছেন। আসলে প্রকৃতিতে একটা অদৃশ্য যোগাযোগের জগৎ আছে, যেখানে হয়তো মানুষের তৈরি করা শব্দ নেই, ভাষা নেই, তবুও পারস্পরিক বোঝাপড়া আছে, নিবিড় এবং পিওর বন্ধুত্ব আছে। দুর্ভাগ্য যে প্রাণীরা নিজেদের সব থেকে বেশি বুদ্ধিমানের আখ্যা নিজেরাই দিয়ে নিয়েছে, তাদের মধ্যে কিন্তু এই উন্নততর বন্ধুত্ব কিংবা পারস্পরিক বোঝাপড়ার বড়ই অভাব, তাই না? এবার আসি পরের পার্টে। ছোটবেলায় আমরা অনেকেই হাতি আর মাহুতের গল্প পড়েছি, এমনকি হাতির বুদ্ধি নিয়েও অনেক কাহিনী আমাদের অনেকেরই জানা। আজ আপনাদের বলবো হাতিরা কিভাবে শোক পালন করে। হ্যাঁ, মানুষ একমাত্র প্রাণী যারা নিজেদের সব থেকে উন্নত প্রাণী বলে দাবি করে, কিন্তু মানুষ মানুষের অকারণে ক্ষতি করে, হিংসা করে, ক্ষতি চায়। অথচ এই প্রকৃতি জগতের দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাই একে অপরের প্রতি শুধুই নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাস, একে অপরকে আগলে রাখা। হ্যাঁ, কোনো রকমের সেই অর্থে কোনো স্বার্থ ছাড়াই। এইসব দেখলে মনে প্রশ্ন আসে, মানুষ কি সত্যি সত্যি আদৌ সব থেকে উন্নত প্রাণী, নাকি এ শুধুমাত্র মানুষের নিজেরই দাবি? যাই হোক, যা বলছিলাম, হাতিদের শোক প্রকাশের সঙ্গে মানুষের শোক প্রকাশের কোনো পার্থক্য নেই, বরং একটা শোকগ্রস্ত হাতির নিঃশব্দ শোক প্রকাশ হয়তো মনকে অনেক বেশি ছুঁয়ে যায়। আর সত্যি তা খুব রহস্যময় যদি তলিয়ে ভাবা যায়, কারণ ইন্টেলিজেন্স, বিশেষ করে ইমোশনাল ইন্টেলিজেন্সকে যে স্কেলে মাপা হয়, তার সঙ্গে মানুষ পারতপক্ষে অন্য কোনো প্রাণীর ইমোশনকে মিলিয়ে নিতে পারে না। আর হাতির এই আচরণ সত্যিই সেভাবে ব্যাখ্যা করা বেশ কঠিন। যেমন হাতিদের দলের কোনো হাতি মারা গেলে তারা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে, চুপচাপ সেই মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে থাকে, নিজেদের সুর দিয়ে তাদের সুর, তাদের মাথা আলতো করে ছোঁয়, তাদের আচরণ বদলে যায়, তারা অনেক ধীর, স্থির, মন্থর হয়ে যায়। যে কোনো কাজেই তাদের মধ্যে একটা স্লথ ভাব দেখা যায় এবং সেই আচরণ অনেক দিন ধরে চলে। এমনকি অনেক দিন পরে, এমনকি অনেক বছর পরেও তাদের মধ্যে অনেক হাতি সেই জায়গায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে যেখানে তাদের দলের হাতি মারা গিয়েছিল। সেখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে যেন তাকে স্মরণ করছে এরকম মনে হয়। এমনকি দেখা গেছে অন্য দলেরও কোনো হাতিকে যদি চলার পথে তারা মৃত দেখতে
দেখতে পায় তারা দাঁড়িয়ে যায়, যেন মৃতদেহের প্রতি সম্মান দেখাতেই তারা দাঁড়ায়। এ তো গেল মৃত্যুর কথা, মৃতদেহের কথা। এমনও দেখা গেছে যে কোনো বাচ্চা হাতি হারিয়ে গেছে তার মায়ের থেকে, সেক্ষেত্রে সেই বাচ্চা এতটাই ডিপ্রেশনে চলে গেছে যে যেসব মানুষ তাকে উদ্ধার করেছে তাদেরকে রীতিমতন বেগ পেতে হয়েছে সেই বাচ্চা হাতির মন ভালো করতে। হাতিদের মন, তাদের আবেগ, কষ্ট, দুঃখ, আনন্দ, রাগ, এমনকি তাদের বিশ্বস্ততা অন্য হাতিদের প্রতি, অন্য প্রাণীদের প্রতি, এমনকি মানুষেরও প্রতি খুব অবাক করে। এবং এই আচরণগুলো করার জন্য, তাকে অনুভব করার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন, তা হাতি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে প্রতি মুহূর্তে অবাক করে। এখনো পর্যন্ত যা জানা গেছে বা বোঝা গেছে, সেই মতে জানা যায় যে হাতিদের সমাজে সম্পর্কের সমীকরণ অত্যন্ত জটিল। হাতিদের সমাজ হলো মাতৃতান্ত্রিক সমাজ এবং তাদের পারস্পরিক সম্পর্ক, তারা একে অপরের উপরে খুবই নির্ভরশীল। হাতিদের লং টার্ম মেমোরি আছে, দীর্ঘদিন ধরে তারা অনেক কিছু মনে রাখতে পারে। পাশাপাশি হাতিদের ইমোশনাল ইন্টেলিজেন্স লেভেলও অনেক হাই, এমনকি তার তুলনা মানুষের সঙ্গেই শুধু করা যায়। হাতিদের আবেগ শুধু হাতিদের নিজেদের প্রতি নয়, বরং অন্যান্য স্পিসিসের ক্ষেত্রেও দেখা যায়। বিজ্ঞানীদের সব থেকে বেশি যা অবাক করে তা হলো হাতিদের এমপ্যাথির আচরণ। আসলে এমপ্যাথি খুব জটিল মানসিক বোধ, যেখানে ভিকটিমের প্রতি শুধু সহানুভূতি নয়, বরং তার পরিস্থিতিকে অনুভব করে তার জায়গায় থেকে তাকে বোঝা, তার প্রতি সহমর্মী হওয়া, যা মানুষের মধ্যে থাকে। বলা হয় হাতিদের মধ্যেও তাই আছে। আফ্রিকার কিছু লোককথায় বলা হয় হাতি যেখানে দাঁড়িয়ে পড়ে শোক প্রকাশের জন্য, সেখানের বাতাসও ভারী হয়ে যায়। একবার এক গবেষক লক্ষ্য করেন এক হাতির মৃত্যুর পরে তার বাচ্চা 3 দিন কিছুই খায়নি, কেবল মৃত মায়ের পাশে বসে থাকতো। চতুর্থ দিন সে তার সুর দিয়ে মায়ের দাঁতের উপরে একটা পাতা রেখে সে চলে যায়, যেন সে তার মাকে এইভাবে চিরবিদায় জানিয়ে দিয়ে ফাইনালি চলে গেল। প্রকৃতির এই সব কিছু দেখলে মনে প্রশ্ন আসে, আদৌ কি আমরা মানুষ হিসেবে প্রকৃতির সঙ্গে অ্যালাইন? আদৌ কি আমরা নিজেদের এই প্রকৃতির সঙ্গে একাত্ম করতে পেরেছি, একাত্ম হতে চেয়েছি? তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আরো বেশ কিছু এপিসোড করার ইচ্ছে রইল প্রকৃতির রহস্য নিয়ে, অন্য কোনো সময়, অন্য কোনো দিন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন।